চেঞ্জ করতে পারবো। আজকে আলোচনাটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিই। আমি আলোচনা করবো প্রথমত কালচারাল পয়েন্ট নিয়ে, তারপরে সাহিত্যের দিক থেকে দু একটা কথা বলে শেষ করবো। তো কালচার ব্যাপারটা আমাদের ধারণা বাংলাদেশে আমরা কেউই বুঝি না ওটাকে। কালচারের মূল কথাটা আবুল মনসুর আহমেদ একটা জায়গায় তার যে বই বাংলাদেশের কালচার, সেখানে খুব স্পষ্ট করে বলছে যে মানুষের মর্যাদা বোধই তার কালচারের প্রাণ। মানে আবুল মনসুর দিয়ে শুরু করি, এবং তার আত্মশক্তি হলো ওর শক্তি। এই দুইটা যার মধ্যে নাই, যে কালচারের মধ্যে নাই, সেইটা আসলে বরগাছা। এটা হলো আবুল মনসুরের কালচার বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং এবং কালচার বিষয়ে তার সংজ্ঞাও বলতে পারে। এখন কালচারের মধ্যে দুইটা জিনিসই আবুল মনসুর গুরুত্বপূর্ণ মনে করতেছে। একটা হলো মানুষের মর্যাদা বোধ, এবং আত্মশক্তি। এবং বাংলাদেশে অত্যন্ত আপনার বাস্তব সত্য এবং এই বিষয়ে কেউ দ্বিমত করবে না, এই দুইটাই নাই আমাদের। এক হইলো আমাদের আত্মশক্তিও নাই, মর্যাদা বোধও নাই। যদি আত্মশক্তি থাকতো তাইলে ফ্যাসিবাদ 15 বছর থাকতো না। আর মর্যাদা বোধ থাকলে বাঙালি হওয়াটা রীতিমতো গ্লোবাল কমিউনিটিতে এক ধরনের, আমি বলবো যে এটা আশিস নন্দীর সাথে আমার একটা লম্বা আলাপ হচ্ছিল। তো তখন আমি বললাম যে দেখেন, আমি আপনাকে পছন্দ করি কেন জানেন? কেন? আপনি একমাত্র চিন্তক বাঙালি কমিউনিটির মধ্যে যার কবি সাহিত্যিক হইতে হয় নাই, সরাসরি থিওরিটিক্যাল কাজকর্ম করতে গেছে। তাই তো ইন্টারেস্টিং, তো আমি তো খেয়াল করিনি। তা আমিও তো মনে করি যে আমি কবি সাহিত্যিক হইলে মনে হয় একটু ভালো হতো, জমতো ব্যাপারটা। না, বাংলাদেশের সমস্ত মানে বুদ্ধিজীবিতা বা ইন্টেলেকচুয়ালিটি এটা দেখবেন সাহিত্যগিরি করে। হ্যাঁ, ও সাহিত্য মোটা দাগে হচ্ছে একটা স্কেপটিসিজম, মানে এটা বলে যে কেউ যেন বলছে লোকজন, এটা নতুন কথা না, যে জীবন থেকে পালানোর একটা সুন্দর উইন্ডো হলো সাহিত্য। কিন্তু ইন্টেলেকচুয়াল করে কি আপনার প্রত্যেক দিনের ডে টু ডে লাইফের বাস্তবতা, তার সমস্ত রিয়ালিটির সাথে সে ফাইট করে। যদি পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল হয় তাহলে তো ডিরেক্ট সে ধরেন পাওয়ার পলিটিক্স বা পাওয়ার কিভাবে ফাংশন করে সেই ব্যাপারগুলোতে সে ইন্টারভিউ করে। কিন্তু আমাদের এখানে ধরেন লেখে লতা পাতার কবিতা, কিন্তু প্রয়োজনের সময় দেখা যাবে সে বুদ্ধিজীবী। টেলিভিশনে সে স্যানিটারি সমস্যা থেকে আপনার কি বলে নিউট্রিশন সমস্ত বিষয় সে জ্ঞান নেয়। হ্যাঁ, তো এই যে আমাদের এই যে সাহিত্য পনা, সাহিত্যগ্রস্ততা, এইটা হলো আমাদের একটা আত্মমর্যাদাহীনতার একটা প্রধান লক্ষণ হিসেবে আপনারা চিহ্নিত করতে পারেন। যেই লোকের মর্যাদা বোধ আছে সেই লোক প্রথমত যেটা করবে না, অনেক কিছুই করবে না, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা করবে না সেটা হলো সে যেটা না সেটা সে প্রিটেন্ড করবে না। আমাদের এখানে আমরা সবাই জ্ঞানী, আমরা সবাই দার্শনিক, আমরা সবাই সবার চেয়ে সবকিছু বুঝি। আমরা কেউ বুঝি না, আমরা কেউ জানি না, এই বিষয়টা আমি মানে কাউরে বেশি একটা বলতে শুনিনি আর কি। আমার জেনারেশনে তো নাই। তো এত জ্ঞানী গুণের ভিড়ে আসলে মানে ধরেন যে আমাদের আগ্রহ হারিয়ে যায় আর কি। হ্যাঁ, তো তারপরে মাঝে মাঝে এরকম সুযোগ হলে একটু আপনাদের সাথে ধরেন বিভিন্ন বিষয়ে এক্সচেঞ্জ করা যায়, যেটা একটা শিক্ষার মাধ্যম। আমরা যারা ওই অর্থে ধরেন আমি তো এন্টি এডুকেশনের লোক, শিক্ষাকে আমি অপ্রয়োজনীয় এবং বোঝা মনে করি। এই এই ধরনের শিক্ষা একটা ধরেন এটা ডিগ্রি ফিক্স শিক্ষা যেগুলো আছে এগুলো ডিসগাস্টিং, এবং এটা মানবিক মর্যাদার মধ্যে একটা অপমান। যে আপনাকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, সার্টিফিকেট নিতে হবে, তারপরে চাকরি করতে হবে, সুন্দরী মেয়ে থেকে বিয়ে করতে হবে, 2টা বাচ্চা নিতে হবে, চিকন চালের ভাত খেতে হবে, ডায়াবেটিস হবে, হাঁটাহাঁটি, তারপরে অসুখ, মারা যাও, কোর্স কমপ্লিট কোর্স। তো এই যে কোর্স, এর মধ্যে সরকারি চাকরি হলে তো একটা ভালো ভালো, এই যে লাইফের কোর্স, এই যে অপমান আর কিছু আছে, সে রিয়েলাইজ করার চেষ্টা করে না তার হিউম্যান এসেন্সটা কি, সে যে মানুষ হিসেবে জন্ম নিল সেটা কোনোদিনও সে ইনকোয়ারি করে না। সে একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। হ্যাঁ, তারপরে বাবা মার স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তারপরে বাপ ঘুষ খাইয়া 25 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা মেয়েরা ডাক্তার বানাবে, বা ছেলেকে পুলিশের একটা চাকরি টাকরির জন্য আয়োজন করবে, তারপরে সে সমাজে সফল হবে। এই যে আপনার এই যে এর চেয়ে আত্মঘাতী, হ্যাঁ, এর চেয়ে সেলফ ডিস্ট্রাকটিভ, এর চেয়ে মানবিক মর্যাদার অবমাননা আর মানে এটা বলতেছি যে আমাদের এডুকেটেড সোসাইটি আপনার যদি করাপ্ট না হইতো, হ্যাঁ, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ এতদিন এক্সিস্ট করার তো কোনো কারণ নেই। আমার এখন ধরেন কোনো লোক আওয়ামী লীগ না, হ্যাঁ, কিন্তু সমস্ত লোক ধরেন এক সময় আওয়ামী লীগ ছিল।
তো এইটা তো এটা হইতে পারে না। হ্যাঁ, আত্মপর্যন্ত আমলি করছি, আমি আসলে ভুল করছি। হ্যাঁ, কারণ এটা বলবে কোনো লোক পাওয়া যাচ্ছে না, কই না, এটা তো যাই হোক, এগুলো লাজাইরের কথা। আসল কথায় আসি, সেটা হলো যে তাহলে আমাদের কালচার সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গইরা ওঠে নেই, না হওয়ার কারণে আমরা যেটা করি, আমরা নিজেদের উইশফুল থিঙ্কিং, আমাদের পছন্দ চিন্তাকে সংস্কৃতি হিসাবে চর্চা করি, এবং সেটা হয় কি, সেই সংস্কৃতি, এই জন্য বাংলাদেশে ধরে সংস্কৃতি নামে কতগুলো ক্লাব তৈরি হচ্ছে, কতগুলো পকেট তৈরি হচ্ছে। সেটা কি, সেটা ধরেন ছায়ানটের সংস্কৃতি একটা, প্রথম আলোর একটা, হ্যাঁ, তারপরে ধরুন কওমি সংস্কৃতি একটা, অমুক সংস্কৃতি অমুক সংস্কৃতি একটা, কিন্তু আমাদের কোনো জাতীয় সংস্কৃতি তৈরি হয় না। জাতীয় সংস্কৃতি তৈরি না হতো না, আমাদের এটা জাতীয় তৈরি হয় না। এটা একটা মানে ধরেন কি বলবো, এটা একটা ট্রাইবাল স্টেজে আছে বাংলাদেশ। হ্যাঁ, এটা একটা ট্রাইব। হ্যাঁ, সেই ট্রাইবের প্রধান ছিল ধরেন একসময় শেখ মুজিব, তারপরে শেখ হাসিনা। হ্যাঁ, সেই ট্রাইব ধরেন টুঙ্গিপাড়া প্রজাতন্ত্রের ধরেন আমরা গোলাম ছিলাম। হ্যাঁ, তো এরকম একটা ট্রাইবের মধ্যে আপনি কালচার, হ্যাঁ, কালচার যদি চিন্তা করতে চান, আপনাকে, আমার মনে হয় বাংলাদেশে আগামী দিনে যদি কালচারাল কোশ্চেনটা আপনি রিয়েলি ডিল করতে চান, আপনাকে এটা ডিল করতে হবে উইথ দ্য ভায়োলেন্স। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু যেহেতু আমি লোক হিসাবে ভালো না, ডিস্ট্রাকটিভ, কিন্তু এটা বলতেই হবে। কেন ভায়োলেন্ট ফেনোমেনা আকারে আগামী দিনে হাজির হবে? কারণ হলো আপনাকে স্পেস ক্রিয়েট করতে হবে, ট্রাইবটা আপনাকে সমান করে ফেলতে হবে, একদম ভাইয়া ফেলতে হবে, সমান মিশাই দিতে হবে। হ্যাঁ, তারপরে হলো আপনার কালচারের ব্যাপারে আপনার আলাপ শুরু হবে। আলাপ এখন শুরু হয়নি, আমরা এখন ট্রাইব স্তরে আছি। সেটা কিভাবে শুরু হবে, সেটা একটা সিম্পল। কারণ কালচার আপনি সিম্পলি যখন একটা বড় কমিউনিটি অর্থে চিন্তা করবেন, একদম ন্যাশনাল কমিউনিটি, জাতীয় কমিউনিটি অর্থে, কালচার নিয়ে অত তত্ত্ব কথা শোনার দরকার নেই। এটা ভেরি সিম্পল। কালচার হলো সালাদের গামলার মতো। এটা আশিস নব্বই একবার আড্ডায় আমাদের বলছিল। ধরেন আপনি সালাদের গামলা, শুধু টমেটো যদি খান শুধু, তাহলে তো টমেটো খাওয়া হবে, সালাদ খাওয়া হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে আরো 4-5টা কম্পোনেন্ট লাগবে সালাদ হইতে হইলে। কালচার জাস্ট লাইক সালাদ। এখন আপনি বলতে পারেন না আমি সালাদ খাবো না, শুধু পোলাও মাংস খাবো, তাহলে আপনার জন্য প্রথম আলো এবং আপনার স্বাস্থ্য খারাপ হবে। তো এই হলো কালচারের ব্যাপারে আমার কথা। হ্যাঁ, এবং বাংলাদেশি কালচার এই ঘটনাটা কি করছে, বাংলাদেশি কালচারের ঘটনা যেটা করছে, এটাকে আপনি বলতে পারেন যে ডোমিনেন্স উইদাউট হেজিমনি। ধরেন শাহবাগের পরে, এটা একটু ব্যাখ্যা করি। শাহবাগের পরে যেটা হয়েছে, বাংলাদেশের সোকল প্রগতিশীলতা, সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো কিন্তু আপনার এক অর্থে পরাজিত হয়েছে। এবং শাহবাগের পরাজিত শক্তি, যেটার নাম আমি দিয়েছি, সেই শাহবাগের পরাজিত শক্তি, যেহেতু তাদের পলিটিক্যাল ইকোনমি খুব স্ট্রং, এই জন্য তারা কালচারাল পলিটিক্সে এবং পলিটিক্যাল ইকোনমিতে শক্তিশালী হওয়ার কারণে স্বাভাবিকভাবে রাজনীতিতে শক্তিশালী, এবং তারাই মতামত উৎপাদনের সমস্ত হাতিয়ার, বামপন্থী ল্যাঙ্গুয়েজে যদি বলি, হ্যাঁ, মতামত উৎপাদনের সমস্ত হাতিয়ার তাদের কক্ষিগত থাকার কারণে, আরো সুন্দর বামপন্থী ল্যাঙ্গুয়েজ, তো তারা এটা আপনার খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। কিন্তু ঘটনাটা কি ঘটছে, এর মধ্যে ঘটছে হলো শাহবাগে বেসিক্যালি তাদের কিন্তু ইডিওলজিক্যাল পরাজয় হয়েছে। শাহবাগে পরাজয় হওয়ার পরেও তারা কেন এখনো মেইন স্ট্রিম? তারা এই কারণে মেইন স্ট্রিম যে শাহবাগের বিরুদ্ধে যে অংশটা আমরা ধরেন দাঁড়ানোর চেষ্টা করছি, আমরা এক অর্থে ফেল করছি। হ্যাঁ, শাহবাগের বিরুদ্ধে একটা ধরেন এখানে শাপলার অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই শাপলাও পরে দেখা গেল কি কওমি ধরনের কুলে উঠে বসে রয়েছে। হ্যাঁ, তেঁতুল বনে বসন্ত চলে আসলো। তো এই যে আপনার অবস্থাটা, তার মানে কি, ওর কোনো আত্মশক্তি নেই। হ্যাঁ, ওর যদি আত্মশক্তি থাকতো, তাইলে এই এই যে ধরেন আপনার যে কাউন্টার অভ্যুত্থানটা যে স্পিডে যেভাবে হইলো, এটা দাঁড়াইতে পারার কথা ছিল না। এখনো শাহবাগী ধারায় মূল ধারা বাংলাদেশে, এটা কিভাবে সম্ভব? এত 10-11 বছর হয়ে গেছে শাহবাগের পরাজয়, তাই না? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে কারণ এইটাই এর হাতে এবং ক্ষমতা, কারণ আজকে এখন শাহবাগী শক্তির হাতে ক্ষমতা নেই। এটা একটা রাইট উইং অভ্যুত্থান হয়েছে, আমি যেটা বলি, কারণ মুক্তিযুদ্ধের চেতনা, সকল মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে বামপন্থী লিবারেলরা মন খারাপ করলেও কিছু করার নেই। কাইন্দ একটা হলো আমাদের বোঝাইতে হবে, এটা মাইনে নিতে হবে তোমাদের। হ্যাঁ, ব্যাপারটা এই ডানপন্থী অভ্যুত্থান হওয়ার পরেও শাহবাগী দ্বারা মেইন স্ট্রিম কিভাবে থাকে বাংলাদেশে? মেইন স্ট্রিম থাকে যেভাবে, সেটাই রণজিৎ গুহ কয়েন করতেছেন এইভাবে, যে ডোমিনেন্স উইদাউট হেজিমনি। হ্যাঁ, এদের হেজিমনি নাই, কিন্তু ডোমিনেন্সটা রয়ে গেছে। পাওয়ার ধরেন নাই, তাদের দেবী হাসিনা হয়তো নাই, কিন্তু সেই দেবীর যে ধরেন আপনার যে ন্যারেটিভের মধ্য দিয়ে
এই জাতীয় কল্পনাকে হাজির করা হয়েছে সেটা কিন্তু রয়ে গেছে। সেই কারণে তাদের এই ডোমিনেন্টটা রয়ে গেছে এবং এই ডোমিনেন্টটা থেকে যাবে। আমরা যতই রিয়েকশনারি পজিশন নেই এটা থেকে যাবে। কারণ হলো এই ঘটনা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতেছি এটা কি আমরা প্রথম আলোচনা করতেছি না। এই আলোচনাটা ইতিহাসে আপনারা ধরেন পাকিস্তান নষ্ট হওয়ার পরেই এখানে অনেক লোক আলোচনা করছে, অনেক লোক এই বিষয়ে সতর্ক করছে এবং তারা আমাদের যে অনেক প্রতিভাবান লোকজন সেই সময় ছিল, যেমন ধরেন সৈয়দ আলী হাসানের মতো লোক ছিল, আবুল মনসুর আহমেদের মতো লোক ছিল। তারপরেও এই ধারা যে মূল ধারা রয়ে গেল, সেইটা কেন রয়ে গেল এটা আমাদের মনে একটু গভীরভাবে চিন্তা করা দরকার। আমার মনে হয় এটা একটা কারণ হলো আমরা সকল মানে আমরা প্রথম কথা হলো বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগকে বুঝতে না, এখনো তারা আওয়ামী লীগ সম্পর্কে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আওয়ামী লীগকে তারা একটা রাজনৈতিক দল মনে করে, আওয়ামী লীগকে তারা একটা সংগঠন মনে করে, আওয়ামী লীগকে তারা একটা প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহ্যমণ্ডিত একটা রাজনৈতিক ধারা মনে করে। কিন্তু আওয়ামী লীগ তো এগুলো, হ্যাঁ এগুলো সবকিছু, কিন্তু এর বাইরে আওয়ামী লীগ যেটা সেটা হলো যে আওয়ামী লীগ একটা খাসিলতের নাম, স্বভাবের নাম, এটা একটা চরিত্র। পাবলিক কিন্তু শিক্ষিত লোক এটা বোঝে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বোঝে। এই জন্য সাধারণ মানুষ তুই মানুষ না আওয়ামী লীগ, তুই মানুষ আওয়ামী লীগ কাছে কোনদিন আসলো। ও তো আওয়ামী লীগের যদি একটা সংগঠন মনে করতো তাহলে তার এই কথা বলতো না। তাহলে বলতো তুই কোন দলের, তুই এই দলের না ওই দলের। তো বলতেছে যে মানুষ না আওয়ামী লীগ, তার মানে কি একটা ক্যারেক্টারিস্টিক্স মিন করে আওয়ামী লীগ বলতে। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি, সেই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখনো বুঝতে পারিনি। না বোঝার ফলে যেটা হচ্ছে বাংলাদেশে রাজনীতি একমাত্র আওয়ামী ধারাই করছে, আর বাইরে যা কিছু হয়েছে সব আওয়ামী লীগের প্রতিক্রিয়া আকারে দাঁড়াইছে। এই জন্য এখন আওয়ামী লীগ নেই, দেশে যে কোনো রাজনীতি নেই। এখন একটা ব্যাপারটা এরকম না যে সবকিছু শান্তশিষ্ট হয়ে গেছে, যে যার মতো কেওয়াজ করতেছে, সবাই নিজেরা জাতির পিতা মনে করতেছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ কি? কারণ আমরা কখনো চিন্তা করি নাই এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিহীন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পারিনি। গুণ অক্ষরে কল্পনা করে আমি করছিলাম। কিভাবে করছিলাম? থ্রু দ্য ভায়োলেন্স। হ্যাঁ, আমি ভায়োলেন্সকে থিওরিটিক্যালি সবসময় মনে করি যে এটা অ্যাভয়েড করার কিছু নেই। ভায়োলেন্স উস্কায় দিই না ডেফিনেটলি, লোকজন বলবে সন্ত্রাসবাদী, কিন্তু আমার ভায়োলেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ার কম্পোনেন্ট। আপনি যখন অভ্যুত্থানের কথা বলবেন, বিপ্লবের কথা বলবেন, হ্যাঁ ভায়োলেন্সকে আপনি অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমরা একটা সুন্দর নাম দিছি ইমানসিপেটরি ভায়োলেন্স। আমরা মুক্তিকামী সহিংসতার কথা বলবো। হ্যাঁ, কারণ আপনারা ধরেন যে যখন আমাকে গুলি করে মারা হবে, আমার সন্তানকে গুলি করে মারা হবে, আমি নিরস্ত্র ভাবে ডুকডুকি বাজায় তার পকেটে বিপ্লব হবে। হ্যাঁ, যারা ডুকডুকি বাজায় আপনি বিপ্লব করতে চান তাদের দাম দাও উল্টোটা, তো সেই আলাপ না করি। তো আপনার এই যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া যে এন্টার পলিটিক্যাল ডিসকোর্সটা গড়ে উঠলো, এইটার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আপনি হয়তো ক্ষমতার রাজনীতি করতে পারবেন, ক্ষমতাও যাইতে পারবেন, বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতাও গেছেও, যা লাভ হয়েছে কিছুই লাভ হয়নি। কেন হয়নি? এইটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়েছে, আমার প্রথম কথা হলো যে আমরা এই যে আওয়ামী প্রগতিশীল সেকুলার সকল বাঙালি জাতীয়তাবাদী ডিসকোর্স, এটাকে প্রপারলি আমরা ডায়াগনোসিস করি নাই, প্রপারলি করা হয়নি। এটার আমরা অনেক সুপারফিশিয়াল ক্রিটিক করছি, হয়তো অনেক টুইস্টিং ক্রিটিক করছি, অনেক ইমোশনাল ক্রিটিক করছি, অনেক ইসলামী মূল্যবোধের জায়গা থেকে অনেক সময় আমরা ক্রিটিক করছি, কিন্তু এটাকে আমরা প্রপারলি ডায়াগনোসিস করি নাই। যেভাবে করলে এটা আপনার কিউর করা সম্ভব, এটা একটা ডিজিজ। সেটা কিভাবে প্রপারলি ডায়াগনোসিস করা যায় সেই ব্যাপারে আমাদের মনে একটু চিন্তা ভাবনা করা যেতে পারে। সেক্ষেত্রে আমি যদি তার কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি ছোট করে, সেটা হতে পারে প্রথম কথা হলো যে 19th সেঞ্চুরি যে কলকাতা রেনেসাঁ, এইটার ক্যারেক্টারিস্টিক্সটা বোঝা। সেইটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা বেদান্তিক সিভিলাইজেশনের সাথে ইউরোপিয়ান ডিসকোর্সের মানে ইতালীয় রেনেসাঁর যে সম্মিলনটা তারা ঘটাইলো, সেইটা ঘটানোর ফলে ঘটনাটা কি হলো? ঘটনাটা হইলো যে আপনার হিস্ট্রিক্যাল আইডেন্টিটি আকারে আপনাকে বলতেছে আপনি বাঙালি বলে, আপনাকে লিঙ্ক করতেছে বেদান্তিক ট্রেডিশনের সাথে, যেটা বেসিক্যালি প্যাগান কালচার। হ্যাঁ, আপনাদের পশু পাখি পূজা করা, গরুর দুধ খাওয়া, এটা নিশ্চয়ই কোনো আপনার ধরেন যে কি বলে কোনো সিভিলাইজ কালচারের মধ্যে দিয়ে আসে নাই। হ্যাঁ, এটা একটা কি বলে, এটা একটা কি বলে খুবই ন্যাস্টি এবং একটা বারবারিক কালচারের মধ্যে থেকে আসে, ভালগার কালচার। হেগেল একদম মানে পার্টিকুলারলি এটা বলছে ইন্ডিয়ার ব্যাপারে যে এটা একটা ভালগার স্পিরিচুয়ালিটির দেশ। তো সেইটা হলো পেগান কালচার এরকম ছিল। আপনারা যারা ভাইকিং সিরিয়াল দেখছেন, হ্যাঁ তারা এটা জানেন পেগানরা কেমন ছিল, কত সুন্দর কত স্বপ্ন ছিল। হ্যাঁ, তারা মানুষের রক্ত ছাড়া আর কিছু খেত না, পানিও খেত না, এমন লোকজন ছিল।
তো আপনার এই ট্রাইবের সাথে তাহলে তারা ঘটনা কি এই ইউরোপীয় মডার্নিটির যে নেক্সাস, হ্যাঁ, সেইটাই এখানে আপনার বাঙালি প্রগতিশীলতা নামে দাঁড়াইছে। সেই প্রগতিশীলতার মধ্যে আপনার ফোর্স হিসাবে যেটা এখানে কাজ করতো সেটা হলো নন পলিটিক্যাল বামপন্থা, কালচারাল মার্কসিজম। যেটা ডেভেলপ হয়েছে দেখি কলকাতায় কয় বছর, 30 না 36 বছর ক্ষমতায় ছিল। এইটা ক্ষমতায় থাকার ফলে এই বামপন্থাটা যেই আপনার ধরেন যে কালচারাল ইন্ডাস্ট্রি, কালচারাল ইমাজিনেশন ক্রিয়েট করছে বাঙালি কমিউনিটির মধ্যে কলকাতা কেন্দ্রিক, সেইটারই একটা উপনিবেশ আকারে ঢাকা দাঁড়াইছে কালচারে। এই জন্য আপনি ঢাকাকে আপনি কালচারালি পাস করতে পারেন, এখানকার এন্টার মেইন স্ট্রিম কালচার, মেইন স্ট্রিম প্রতিষ্ঠান, তাবৎ ক্লাসিক্যাল কথা সাহিত্যিক সবকিছুকে সবাইকে আপনি পাঠ করতে পারেন। একটা তার মানে ইদানিং বলি সেটা হলো সাবলেট কলোনিয়ালিজম। সেটা আপনার সাবলেট বাসা বাড়িতে থাকার অভিজ্ঞতা তারা বুঝবেন। সেটা হলো যে আপনার ধরেন যে মূল বাসা একজন ভাড়া নেই, তারপর ওই থেকে একটা রুম আর একজনটা ভাড়া নেই। তো এরকম সাবলেট কলোনিয়ালিজম আমাদের এখানে এরকম হয়েছে। এটা কেমনে হয়েছে? মূল কলোনিটা স্থাপন হচ্ছে কলকাতায়, এটা ধরেন ব্রিটিশ কলোনি। ওই কলকাতার জিনিসটা আবার আপনাদের ঢাকায় এসে আপনি করছেন। আপনি কত নিকৃষ্ট চিন্তা করলে দেখুন যে তার লজ্জায় মাথা মানে কি বলে যে মুখ দেখানোর জায়গা থাকে না। তাহলে এটা আপনার জাতিগত ভাবে এই আত্মগৌরব, এই বিশ্ববিদ্যালয়, এই শিক্ষা, হ্যাঁ, এই মহান, এগুলো যারা বলে এদের আমার মনে হয় যে কি বলে যে মাথায় সমস্যা আছে, হ্যাঁ, মানসিক হেলথ খুব রিস্কি জায়গায় আছে ওদের। তো যাই হোক আপনার এইটা এইটা ফোর্স হিসাবে তাহলে বামপন্থাটা দাঁড়াইলো কি? বামপন্থা দাঁড়াই আরে বললো কি, হ্যাঁ, সেকুলারিজম আমাদের করতে হবে। তো সেই সেকুলারিজম এতদিন আমরা জানতাম যে ঠিক আছে এটা একটা আইডিয়া, এটা একটা চিন্তা, এটা একটা বিশেষ জীবন দর্শন, এটা জানতাম। কিন্তু বামপন্থা করলো কি এটাকে ফোর্সফুল করলো। কিভাবে করলো? সেকুলারিজম আমাদের এখানে কোনো নীতি না, আদর্শ না, চিন্তা না, এটা একটা ডক্ট্রিন আকারে সোসাইটিতে ইউজ করা। সেকুলারিজম যখন ডক্ট্রিন হয় তখন যেহেতু এটার প্রধান এনিমি হবে যারা এই আপনার ধরেন যে এই ধরনের বেদান্তিক ট্রেডিশন এবং তার ইউরোপীয় মডার্নিটি নেক্সাসে যে গাধাও না ঘোরাও না যে খচ্চর দাঁড়াইলো, হ্যাঁ, মানে বাঙালি জাতীয়তাবাদ, এটাকে যারা ডিনাই নিবে না, সেই হবে তার প্রধান এনিমি। স্বাভাবিক সেই ক্ষেত্রে প্রধান এনিমি আকারে হাজির ইসলাম। তো এটা কঠিন সিস্টেম, এটা বোঝা একদম সহজ। এতদিন আমাদের আরো বুঝতে পারা হতো, তার মধ্যে ওয়ারেন্টি মিলাই এটা পানির মতো পরিষ্কার। কিন্তু এইটা আমরা বুঝি, সারাক্ষণ এটা নিয়ে ধরুন কথা বলি, হ্যাঁ, প্রচুর আর্গুমেন্ট দিই সবাই। এটা অলমোস্ট আমি মনে করি এটা তো মেইন স্ট্রিম। এটা জানি যে শাহবাগ পরাজিত হওয়ার পরে এখানে মূল ধারা যে ইসলাম বিদ্বেষী ধারা, এখানকার ইন্টেলিজেন্সিয়া যে এন্টি পিপল, এগুলো তো মানে সত্যের চেয়ে বেশি সত্য, এগুলো তো প্রতিষ্ঠিত, ঘরে ঘরে প্রতিষ্ঠিত সত্য। তো এগুলো নিয়ে কেন আমাদের আজও কথা বলতে হবে? আমরা কেন আর আগায় কথা বলবো না? আগায় কথা বলার জন্য যেটা দরকার সেটা হলো যে এই ধারাটা এখনো কেন মেইন স্ট্রিম রয়ে গেছে, এই কারণটা আমাদের খুঁজে বের করা দরকার। যেটা আমি বলতেছিলাম সেই কারণটা রয়ে গেছে, কারণ হলো আমরা এই পুরো ধারাটা প্রথমত যেটা বললাম যে এটাকে আমরা প্রপারলি ডায়াগনোসিস করি নাই, এবং এইটাকে ক্রিটিক করার জন্য আমরা কোনো মেথডোলজিক্যাল সিস্টেমেটিক পথ আবিষ্কার করি। আমরা ধরেন ঠিক আছে, প্রথম কথা হলো আপনি যখন একটা সেকুলার প্যারাডাইমের মধ্যে আপনি আর্গুমেন্টটা তুলবেন, আপনি আর্গুমেন্টটা ধরেন থিওলজির পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আর্গুমেন্টটা তুললেন, ও কাহিনী ঠিক হবে না, ও বলবে আই তো কথাই বলতে পারে না, ও কথা বলে কমিল ল্যাঙ্গুয়েজের ভাষায়, ও কথা বলে দেওবন্দির ভাষায়, তো কত কথাই হয় না, ও আপনার সাথে কমিউনিকেট করবে না। তার মানে আপনি ওর সাথে ডায়লগে যেতে পারতেছেন না, কারণ আপনি চিন্তা করতেছেন আপনার জগৎটাকে একটা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, থিওলজির পয়েন্ট অফ ভিউ থেকে, ও চিন্তা করতেছে একটা মডার্ন সেকুলার লিবারাল পয়েন্ট অফ ভিউ থেকে। ফলে দুইজনের মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে না। হ্যাঁ, তো ফলে এখানে সমাজে গণতন্ত্র যে আপনি কায়েম করবেন, গণতন্ত্র কায়েম করার জন্য আপনাকে যে ডিসকাসিভ ট্র্যাডিশনের কথা বারবার বলা হয়, সেটা যদি আপনাকে আবিষ্কার করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে মাইনরিটি কমিউনিটি, কালচারালি মুসলিম আর মাইনরিটি বাংলাদেশে, হ্যাঁ, এখানে মুসলিম কিন্তু সংখ্যায় মেজরিটি, কিন্তু কালচারালি মুসলিম মাইনরিটি, কারণ মুসলিম কালচার মেইন স্ট্রিম হয় সময়। হ্যাঁ, এখন মেইন স্ট্রিম না হওয়ার কারণে মুসলমানরা কম দামি না, কম দায়ী না। এক পার্টি গরু বুঝতে দিলেও খুনিরা বুকে জড়াই দেবে, হ্যাঁ, তো ওর শত্রু মিত্র ব্যাস জ্ঞান নাই। তো এই জন্য আপনার ধরেন এদের নিয়ে আপনি খুব বেশি দূর আগাইতেও পারেন না, আশাবাদীও হইতে পারেন না। এখন যেটা জরুরি দরকার আমার মনে হয় সেটা হলো যে আপনার এই যে বাঙালি জাতীয়তাবাদের কালচারাল ফিলোসফিক্যাল, এই যে আমি যেটা বললাম যে পেগান এবং
সো কল ইউরোপীয় রেনেসাঁর যে নেক্সাসের ফলে যে খচ্চরটা তৈরি হইল, এইটাকে আপনার আইডেন্টিফাই করা এবং এটাকে আপনি ম্যাথোডোলজিক্যালি ক্রিটিক করেন। ম্যাথোডোলজিক্যালি ক্রিটিক করার জন্য আপনার এখন পোস্ট মডার্ন ফিলোসফি আপনাকে অনেক হেল্প করবে। এই জন্য আমরা বলতেই পারি থ্যাংক ইউ দেরিডা, রিকনস্ট্রাকশন আপনাকে অনেক বেশি হেল্প করবেন। হ্যাঁ, আমি আপনাদের দেরিডা আপনারা হয়তো অনেকে জানেন। তো আপনারা কিভাবে এটা হেল্প করতে পারে? আপনাকে হেল্প করতে পারে আপনি যখন ধরেন মডার্নিটির সমস্ত প্রতিশ্রুতি যা যা বলা হয়েছিল এগুলো তো ফেল করছে, গ্লোবালি ফেল করছে। এবং এই সিভিলাইজেশন আন্ডার থ্রেট, এটা ডক্টর ইউনুস তার মতো করে বলতেছে। ইউনুস কিন্তু খুবই ভালো মানুষ, সে ক্যাপিটালিজমের সমস্ত খারাপ জিনিস বুঝে, সে নিজে এগুলো থেকে মুক্ত আছে। কিন্তু এটা সেভিয়ার আকারে ক্যাপিটালিজমকে আপনারা ধরেন যে যেই লোকের পুঁজি নাই তাকেও পুঁজির মধ্যে আনার মেকানিজমটা কিন্তু সে আবিষ্কার করছে, কিন্তু নিজে এটার মধ্যে নেই, তার নিজের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, কিন্তু সে জানে সম্পত্তি বিষ, এটা প্রয়োজন অতিরিক্ত রাখতে হয় না। হ্যাঁ, তো সে নিজে দিক থেকে খুবই মানে আপনার পরিষ্কার পজিশন, কিন্তু গ্লোবালি সে একটা মডেল লিখতেছে, এই কারণে সে ধরেন গ্লোবালি খুবই আপনার কি বলে যে খুবই নমস্য ব্যক্তি হওয়ারই কথা, কারণ সে যে মডেল দিছে এইটা আপনার মানে আসলে মানে আপনার ক্যাপিটালিজম তো আমরা সবসময় দেখতাম যে বিশাল পুঁজির মধ্যে এটা ফাংশন করবে করবে, কিন্তু এটা যে একটা নিঃস্ব মানুষ যে 50,000 টাকা নিয়ে সে যে এটা লাড়াচাড়া করে একটা আরেকটা ক্যাপিটাল আপনার এগুলেট করতে পারে, হ্যাঁ, সুদের মূল্য যাই হোক, আবিষ্কার যাই হোক, নিন্দা তর করা যাবে না এখন যেহেতু গভর্নমেন্ট। তো আপনার খুব ভালো, কিন্তু এই ক্যাপিটাল কিন্তু ব্যবস্থা চাইলে আপনি ধরেন একটা সিভিলাইজেশন বা স্লেভারি ইউজ করবে। ঠিক আছে, আমি এবং আমার মামার ভালো আর সবাই খারাপ, এরকম একটা জায়গা থেকে আমরা বোঝাই করবো। তো সেখানে আপনার ধরেন এই সিভিলাইজেশনের বাইরে আপনি যখন একটা ইসলামিক সিভিলাইজেশন ইয়েট কাল, এটা এখনো শুরুই হয়নি, এক্সপেরিমেন্ট শুরু হয় অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং। আমরা এখন একটা খ্রিস্টানিটির যুগে আছি, মানে ডেমোক্রেসির যুগে আছি, তাই না? সেই ডেমোক্রেসি খ্রিস্টানিটি আবিষ্কার মানে অর্জন করার জন্য আমরা ফাইট করতেছি, জীবন দিতে হচ্ছে। হ্যাঁ, ইসলামের যুগে ঢুকবো কবে? তো সেটা হয়তো আরো সময় লাগবে, সেটা এখন এক্সপেরিমেন্ট করা হয়। তো এবং কিন্তু না করার ফলে যেটা হচ্ছে, তা না করলেই তো আপনার এটার যে এসেন্স, এটার যে ট্রুথ এবং এর যে সিগনিফিকেন্স, এটা তো আর ধরেন হারাই যাবে না, বা আপনি অস্বীকার করলেই বা আপনি অন্ধ হলেই তার প্রলয় বন্ধ থাকবে না। এটা স্টিল ফাংশনিং, এটা ওয়ার্ক করে। এটা কিভাবে ওয়ার্ক করে সেই জন্য আপনি এই এখন আপনাকে আপনি পোস্ট মডার্ন ফিলোসফাররা বা থিঙ্কাররা আপনাকে খানিকটা সহযোগিতা করতে পারে। সহযোগিতা করতে পারে যেহেতু যেটা বলতেছিলাম যে আপনার যে মডার্ন সেই সিভিলাইজেশনের সমস্ত অঙ্গীকার যেহেতু ডিস্ট্রাকটিভ প্রমাণিত হয়েছে, সেটা আপনার বোঝার জন্য খুব বেশি আপনার রকেট সায়েন্স হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনি এটার যে পোস্ট মডার্ন ক্রিটিকটা এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশন এন্ড মডার্নিটি, সেটা আপনি এট দ্য সেম টাইম রাখেন। আর বেসিক্যালি আপনার সিভিলাইজেশনাল সেন্টার কোনটা? আপনি কি বেদান্তিক কালচারের মধ্যে ঢুকবেন, নাকি আপনার একটা গ্রেটার আপনার রিলিজিয়াস সিলসিলা আছে ওইটা আপনি রিকল করবেন? ওইটা যদি রিকল করেন তাহলে এন্টার ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আমার এখানে একটু বললেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন বললে কিন্তু কোনো সিভিলাইজেশন নেই, এটা বেসিক্যালি পার্সিয়ান সিভিলাইজেশনের ক্লোনিং। মানে আপনার ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা তো আপনার পিস অফ রিসেন্ট ফিলোসফাররা তো ওই পারে ছিল নদী, যুদ্ধের কারণে খালি নদীটা সাতটা এই পারে আসছে, এই তো ব্যাপারটা। তারপরে আইসা আলেকজান্ডার আমার আরেকটা মাইক খাইলো, তারপরে এটা সাতটায় গেল আবার ইয়াতে এই রোমে, এই ইতালিয়ার কাছে গেল। হ্যাঁ, তো বেসিক্যালি এটা তো আপনার ধরেন যে মেসোপটেমিয়ান যে সভ্যতা, আদি সভ্যতা, ইরানিয়ান সভ্যতা, হ্যাঁ, এটাকে ইরানিয়ান লেভিয়াথান বলতে পারেন আপনারা, জেসান রেজা জর্জানির মতো করে। তো সেক্ষেত্রে ওয়েস্টে কিন্তু ওই অর্থে কোনো কালচার নেই। তো ওয়েস্ট কালচার মানে ওয়েস্ট কালচার হাব না, কালচার মানে কোনো লোকেশন আপনি পাবেন না যেখানে আপনার এই সিভিলাইজেশনাল হাব তৈরি হচ্ছে। হ্যাঁ, সেগুলো হয়েছে আপনার দেখবেন যে এই আপনার এই নদীর পার হিসেবে মেসোপটেমিয়া হইয়া, মিশর হইয়া, এদিকে সিন্ধু হইয়া এই এলাকায়। হ্যাঁ, তো ইউরোপে সিভিলাইজেশনটা গেছে থ্রু দ্য রিলিজিয়ন, খ্রিস্টানিটির দাওয়াতের বদলতে। হ্যাঁ, এর আগে এরা এরকম আপনি যে বেকার থেকে ছিল। তো সেইটার সাথে আপনার ধরেন যে সে তো অনেক আগের কাহিনী, মানে লম্বা হিস্ট্রিক্যাল আলোচনা যদি এখানে নাও করি, ফলে তারপরে এখানে খ্রিস্টানিটি ধরেন এটা তো আমাদের মুসলিম কমিউনিটির যারা, তাদের কাছে ধরেন এটা আহলে কিতাব ভাই ব্রাদার আমাদের। আপনি কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদেরকে বিয়ে করতে পারবেন, ধর্ম চেঞ্জ করতে হবে না, এটা আপনাকে অ্যালাউ করা হচ্ছে। তার কিন্তু আপনারা ধরেন তার মানে কি এখন খ্রিস্টানিটি বা জুদাইজমের ভিতর থেকে যেই সিভিলাইজেশন অ্যাপিল বের হইলো,
যে সিভিলাইজেশন এখন তৈরি হইলো, আপনিও তো একটা পার্ট। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনাকে এমনি ওয়েস্টার্ন হওয়ার যে দাওয়াত দিচ্ছে, হ্যাঁ, সে দাওয়াত দিয়ে আপনাকে যে বেদান্তিক কালচারের মধ্যে ঢোকাচ্ছে, মানে আপনাকে পেগান বানাচ্ছে, আপনাকে পূজা শেখাচ্ছে, হ্যাঁ, সে তো আপনাকে ইনফিরিয়র বানাইতে চাচ্ছে। আপনার সিভিলাইজেশনাল রুট তো ওইটা না। আপনার সিভিলাইজেশনাল রুটটা হইল মেসোপটেমিয়া সভ্যতা হয়ে একেশ্বরবাদ হইয়া, হ্যাঁ, এন্টার যে আপনার আব্রাহামিক রিলিজিয়ন, সেটার পার্ট আগে আপনি পরে মুসলিম হয়েছেন। তারপর বিশাল সিভিলাইজেশনাল রুট রয়েছে। সেই কেন আপনি ডুগডুগি আবিষ্কার করতে যান কেন? আপনার বেঙ্গল ইসলাম লাগবে, এই সমস্ত মাত্রামি দরকার। আপনার বিশাল একটা সিভিলাইজেশন, এবং ইসলাম তো এটা তো হুট করে আসে না, এটা তো একটা কন্টিনিউশন আসছে, যেটা বললাম আপনার। হ্যাঁ, তো বলে এই যে আপনার এই লুঙ্গি ধুতির মারামারি দেখে আপনাদের লাভ নেই। হ্যাঁ, আপনাদের মানে রোলই যে জায়গাটা গুরুত্ব দিতে হবে সেটা হলো এই যে সিভিলাইজেশন কনফ্লিক্টটা, সেই কনফ্লিক্ট মধ্যে আপনি কোথায় যাবেন? আপনি পেগানিজম করবেন, হ্যাঁ, আপনি বেদান্তিক কালচারের মধ্যে ঢুকবেন হইয়া তারপরে সেটা ভারতীয় বাঙালির উপনিবেশ আকারে হাজির হবেন, নাকি আপনি একটা গ্লোবাল সিভিলাইজেশনাল যে গ্রেট হেরিটেজ আছে তার পার্ট হবেন? সেই সিদ্ধান্ত আপনার। সেই পার্ট হওয়ার জন্য আপনাকে সেখানে ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন লাগবে। সেই ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন করার মধ্যে যে অবস্থায় আমরা আছি, আমরা তো রিঅ্যাকশনারি পলিটিক্স করি সর্বক্ষণ। সেইখানে যদি আপনি এইভাবে রিয়েলি গ্লোবাল নলেজ কমিউনিটিতে যে ইন্টারভেন করার মতো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অর্জন করেন, তখন আপনি সেখানে আর্গুমেন্টটা থ্রো করতে পারবেন যে আমার পজিশন তো এইটা। সেই পজিশনের মধ্যে দাঁড়ায় আপনি তখন খুব সহজেই, হ্যাঁ, একটা জিনিস করতে পারবেন। সেটা হলো যে এখানে আপনার যে কালচারাল উপনিবেশ, ডোমিনেন্স উইদাউট হেজিমনি, এটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। সেটার জন্য আপনাকে ম্যাথোডোলজিক্যালি এই পুরা ধারাটা শিফট করতে হবে। এটা কই থেকে আসলো, এর প্রিন্সিপালস গুলো কি কি, সে তার স্ট্রেংথটা কি, হ্যাঁ, সে কোন কালচারাল লজিক হাজির করে সমাজে মেইন স্ট্রিম হইলো, সেটাকে আপনার প্রপার ম্যাথোডোলজিক্যালি ক্রিটিক করতে হবে। সেক্ষেত্রে পোস্টমডার্ন ফিলোসফি, এন্টার ওয়েস্টার্ন জ্ঞানকাণ্ডের যে ক্রিটিক যারা পোস্টমডার্ন ফিলোসফাররা করছে, সেটা আপনাকে অনেকখানি হেল্প করবে। তারপরে আপনি আপনার যে সিভিলাইজেশনাল অর্ডার, তার মধ্যে যদি আপনি এটাকে লিঙ্ক করতে পারেন, খুব ভালোভাবে এটা ক্রিটিক দাঁড় করানো সম্ভব। এটা হলো একটা ফর্ম। তো সাহিত্যের দিক থেকে যদি একটু সংক্ষেপে আলোচনা করি, তাহলে কি বলা যাবে? এই যে শিল্প সাহিত্যের দায়, কথা লিখছে কেন? শিল্প সাহিত্যের কোনো দায় নেই। হ্যাঁ, শিল্প সাহিত্যের আবার দায় কিসে? যদি দায় থাকে তার কি, মানে সে সংসার করছে, রিয়ার সাথে দায় নিতে হয়েছে এরকম, কবিতারে রিয়া করে তারপরে তার দায়বদ্ধ হয়ে গেছে সেরকম। শিল্প সাহিত্য একটা ফ্রিডম। আমরা যদি মনে করি যে স্বাধীনতার কথা বলি, মানে শিল্পীর স্বাধীনতা, ইয়ের স্বাধীনতার কথা, হ্যাঁ, তাহলে তো দায়বদ্ধতার কথা আসে না। শিল্প সাহিত্যের ব্যাপারটা কি? এখানে আমি দেরিদা বলতেছে যে আপনার দিস স্ট্রেঞ্জ ইনস্টিটিউশন কল্ড লিটারেচার, এই যে সাহিত্য, কোনো কিছুকে সাহিত্য সাব্যস্ত করা, এই নেমিং এর পলিটিক্সটা আমাদের বুঝতে হবে। কোনো কিছুকে সাহিত্য এবং কোনো কিছু সাহিত্য না, এটা ডিফাইন করে কে? প্রথম আলো ডিফাইন করার ব্যাপার। প্রথম আলো ডিফাইন করলে এটা সাহিত্য হবে, এটা বড় কবি, ছোট কবি, মাজার কবি, এরকম হবে। তো এই লিটারেচারটা ডিফাইন করার অথরিটি আপনি কাকে দিচ্ছেন, তার উপর অনেক কিছু নির্ভর করে। এই লিটারেচার ব্যাপারটা ডিফাইন করার অথরিটি কাউকে আমাদের দেওয়া উচিত না। এখন লিটারেচারটা এটা একটা ব্যক্তির স্বাধীন ক্রিয়েটিভ এক্সপ্রেশন, দ্যাটস ইট। এটা নানাভাবে নানাজন করতে পারে, কেউ গান গাইয়া, কেউ কবিতা লেখা, কেউ লিটারেচার। এটা আমরিক, এটা স্বাভাবিক প্রবণতা জীবনের, মানুষের প্রাত্যহিক জীবন যাপনের নানা অনুষঙ্গের মধ্যে মানুষ যেরকম অনেক কাজকর্ম করে অদরকারি, বা যেগুলো ম্যাটেরিয়ালি হয়তো তাকে কোনো কিছু গেইন করবে কিন্তু তার করতে হয়, মনের খায় সে আনন্দে উল্লাসে করে, সেরকমই একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটার একটা বড় ভূমিকাও থাকে। সেই বড় ভূমিকার ব্যাপারটা নির্ধারণ করছে বাংলাদেশে ধরেন যে সাহিত্য, এই ধরেন আপনি 52 বছরের বা 54 বছরের সাহিত্য যদি ধরেন 71-এর পরের থেকে বা আরো আগের থেকে, সেই সাহিত্য ধরেন এখন বাঙালি জাতীয়তাবাদের ধারা পলিটিক্যালি পরাজিত। এবার যদি আপনি এটাকে ইডিওলজিক্যালিও পরাজিত করতে পারেন, যে আলোচনা করলাম, কালচার ইডিওলজিক্যালি যদি আপনি এটাকে পরাজিত করতে পারেন এবং এটা ম্যাথোডোলজিক্যালি কাউন্টার যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাইলে এইবার এই যে প্রায় শত শত বছর ধরে যে সাহিত্য নিহার রঞ্জন রায়ের বৃহৎ বঙ্গের ন্যারেশনের মধ্যে দিয়ে তৈরি হইল, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃষ্ঠা, এটা পুরাটার পরিণতি কি চিন্তা করছেন আপনি?
এটা পুরাটা তো টয়লেটে আপনার টয়লেট পেপার দিয়ে ফ্ল্যাশ করে দিলে যখন নাইট হয়ে যায় না, নাইট হয়ে যাবে। তারপরে লিটারেচার আপনি যদি প্রডিউস করবেন, আপনি এটা বলে ভাবাদর্শিক বা মতাদর্শিক পজিশন আপনার এটা খুব ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের লোকজন যারা সাহিত্যিক লেখালেখি করে, এরা ভাবাদর্শিক ব্যাপারে বা মতাদর্শিক ব্যাপারে বা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে খুবই অশিক্ষিত, খুবই অশিক্ষিত। আমরা হয়তো লেখা খুব ভালো, কল্পনা, বৃষ্টির মধ্যে বান্ধবী নিয়ে হাইটে যাচ্ছে, হ্যাঁ, তার মধ্যে খাড়া পড়তেছে, ছাগলের বাচ্চা মরে যাচ্ছে, মানে ফ্রিমেন্টলি আপনাকে পড়বেন, হ্যাঁ, কিন্তু লোকটা সাথে কথা বলবেন, দেখবেন যে ওর বাপ বলবে শেখ মুখে, ওর নিজের বাচ্চা। এরকম অভিজ্ঞতা আমার হয়েছে, হ্যাঁ, নাম বলবো না। ছোটবেলায় লেখা পড়তাম, মানে খুবই ভালো লেখা। তারপরে একটু কান্ডজ্ঞান হওয়ার পরে কথা বললে দেখি যে একটা মানুষের বাচ্চা না, আওয়ামী লীগ, হ্যাঁ, এরকম হয়েছে। কিন্তু তো আপনার ধরেন এই ধারাটাই মেনে মূল ধারা। এখানে এমন এমন লেখক মানে নমস্য পর্যায়ে হয়েছে, হ্যাঁ, যেগুলো রীতিমতো সোর শাবক হওয়ার যোগ্য, যার স্বপ্নই হলো জাতির পিতারে নিয়ে বা সকল বঙ্গবন্ধু নিয়ে 15 খণ্ডের উপন্যাস লেখা। এরকম লোক এখানে মহান সাহিত্যিক, হ্যাঁ। তো আপনার এই যে ধারাটা তৈরি হলো, বলে সাহিত্য ডিফাইন করতেছে কে? কাজের বিন আবু বকর আমার প্রিয় লেখক, ধরেন, এই কথা আপনি বলতে পারবেন, ইজ্জত থাকবে আপনার। কাজের বিন আবু বকর প্রিয় লেখক, আর এটা বললে ইজ্জত থাকবে আপনার? এই যে ফলে লিটারেচার নেমিং করতেছে কে? শুধু লিটারেচার না, পলিটিক্স অফ নেমিং খুব ইম্পর্টেন্ট। তো বাংলা সাহিত্যের যে কোনো ভবিষ্যৎ নাই, এটা আরেকটা আপনার ধরনের দিক থেকে আপনি বলতে পারেন। সেটা হলো এই দিক থেকে আপনার বলবেন যে ভবিষ্যতে গেলে আপনারা এটা করেন কি? হ্যাঁ, আমি অবশ্যই এন্টি রাইটিং স্টাইলের রাইটার আছি। তো এটা আরেকটা দিক থেকে বলতে পারেন, সেটা হলো যে ধরেন আমাদের যে অ্যাসথেটিক্স, ধরেন বাংলা কবিতার ছন্দ, উপন্যাসের এপিক ধারণা, নাটকের ধারণা, এরকম প্রত্যেকটা পেন্টিং, এইটার ধারণাটা, হ্যাঁ, এটা তো সংস্কৃত সাহিত্যের ধারণা, যেটা বাংলা সাহিত্যের আলোচনায় যদি করি আমি, ধরেন সংস্কৃত সাহিত্যের ধারণা এবং তার ইডিওলজিক্যাল ফোর্স হইলো এই বেঙ্গলি ন্যাশনালিজম, ধরেন। তো এখন এই ন্যাশনালিজম পলিটিক্যালি ধরেন পরাজিত, তারপরে তার এই ইডিওলজিক্যাল ধারাও ধরেন আপনি ক্রিটিক করতে পারলেন সিস্টেমেটিক্যালি, হ্যাঁ, একটা সিভিলাইজেশনাল অর্ডার ধরে একদম এপিস্টেমোলজিক্যাল জ্ঞানতাত্ত্বিক ক্রিটিক ধরেন আপনি করলেন। তারপরে এই যে জিনিসটা দাঁড়াবে করার পরে, তারপরে আসলে দেখবেন যে বাংলা সাহিত্য ওরকম মহান কোনো ব্যাপার না। যে জিনিসগুলো থাকবে দেখবেন যে এতদিন যে বিশাল হেরিটেজ আপনার ধরা হয়েছে, সেগুলো দেখবেন যে খুবই গার্বেজ। তার মানে আপনাকে আসলে নতুন করে চিন্তা করতে হবে। মানে আপনি যদি লিটারেচারে রিয়েলি মিন করেন, প্রডিউস করেন, আপনি হিব্রু ভাষায় লেখেন, সমস্যা নেই, এটা গ্লোবাল সম্পদ হবে। যার দরকার হবে সে এটা অনুবাদ করে নানাভাবে ইন্টারপ্রেট করে পড়ে নেবে। মার্কেজের লেখা আমাদের ভালো লাগে, আমরা কি স্প্যানিশ জানি বা কষ্ট করে আমরা পড়ে নিই না, বা সব প্লেটুন লেখা দরকার হয়েছে, পৃথিবীর মানুষ আবিষ্কার করছে না। তো আপনার ল্যাঙ্গুয়েজ এরকম কোনো বড় ব্যাপার না, বড় ব্যারিয়ার না। ব্যাপার হলো আপনি কি কন্টেন্ট বিল করতেছেন, আপনি কি চিন্তা বিল করতেছেন। তো আমাদের এখানকার সাহিত্য যেটা হলো যে ধরেন এই 19 শতকের মানে বাতিল মডার্নিটির যে ম্যানিফেস্টেশন সাহিত্যের মধ্যে করা হয়, সেইটা মানে সেই কারণে দেখবেন যে আমাদের সাহিত্যের স্ট্যান্ডার্ডটা হলো ঠিক করে দেয়। ওই ধরেন আমার চাচাতো ভাই লিখবে, আমার চাচা জুরি বোর্ডের মেম্বার, আমি পুরস্কার পাবো, হ্যাঁ। তো কারণ এটা গ্লোবাল তো দূরের কথা, ধরেন এটা গুজরাটের একটা লোকও করে না। তো এটা তো আপনার লিটারেচার, তো এটা একটা গ্লোবাল আর্ট, তাই না? তো আপনার একটা ভালো কবিতা, আপনার একটা ভালো উপন্যাস, হ্যাঁ, এটা তো যে কোনো একটা ভাষায় অনুবাদ হবে, ট্রান্সলেটেড হবে, তারপরে আপনার সারা গ্লোবাল কমিউনিটির সাথে আপনার অ্যাড হবে। তো আমাদের যেহেতু সাহিত্য, শিল্প সাহিত্যের ধারণাটা হলো একটা কলোনিয়াল মানে সাবজেক্ট কলোনিয়াল ধারা, সেই কারণে এটা গ্লোবাল অডিয়েন্সের কাছে এটা কোনো আপিল ওই অর্থে তৈরি হয় না, এটা হবেও না। হবেও না কারণ হলো আপনি যে চিন্তা প্রডিউস করেন ওই চিন্তা বহু আগে বাদ হয়ে গেছে, আরো 100 বছর আগে ওই চিন্তা তারা পাড়ায় আসছে, হ্যাঁ, বলে সেই কল্পনা আপনার, হ্যাঁ। আপনি শামসুর রহমানের এই পচা কবিতা অনুবাদ করে আপনি ইউরোপের লোকে শোনাবেন, এই মডার্ন সংগ্রাম আরো করছে আরো 1800 শতকে, ও কি দরকার আছে এই জিনিস পড়ার? তো আমাদের এই যে সাহিত্য, এই জন্য আমাদের এই যে মিথ্যা মিথ্যা আপনার একটা জাতি একটা মিথ্যা গর্বের কারণে কত বড় ক্ষতিগ্রস্ত হইতে পারে, তার উদাহরণ হইতে পারে বাংলাদেশের জনগোষ্ঠী, হ্যাঁ। তো এটা গ্লোবাল কমিউনিটিতে ইন্টেলেকচুয়ালি বলেন, লিটারারি বলেন, এটার কোনো ওরকম মর্যাদা নাই। সে মর্যাদা নাই বলে কি তৈরি হবে না?
তৈরি করতে হবে না? হ্যাঁ, তৈরি করতে হবে। তৈরি করতে হলে কিভাবে তৈরি করা যাবে? তৈরি করার ক্ষেত্রে আমাদের এই যে অথরিটি গুলো, এই যে লিটারেরি, হ্যাঁ, লিটারেচার, সংস্কৃতি, বা আপনাকে নেমিং করা, আপনাকে আপনাকে ট্যাগিং করার অথরিটি যে, তাকে প্রশ্ন করা, তার অথরিটিটা কেড়ে নেওয়া, আরো যদি সরাসরি বলি, হ্যাঁ, আপনাকে ডিফাইন করার অধিকার অন্য কাউকে না দেওয়া, সেটা হলো স্বাধীনতার প্রথম পদক্ষেপ। হ্যাঁ, প্রথম আলো বললে আমি লেখক, না বললে লেখক না, এই হীনমন্যা থেকে বেরোতে হবে। তো আপনার এইটা আপনার এই নেমিং এর পলিটিক্সটা যদি আপনি ইয়ে করতে পারেন, তারপরে আমাদের যে অ্যাস্থেটিক্স, সাহিত্যের অ্যাস্থেটিক্স, হ্যাঁ, সাহিত্য হইতে হবে, তার ছন্দ কবিতা হইতে হবে এরকম যেভাবে আমার দাদা বাবু লিখেছে, নাইলে হবে না কবিতা। হ্যাঁ, এবং একটা হলো আপনি যদি আপনার মতো স্বাভাবিক ভাবে লেখেন, তাহলে আপনি হবেন লোক সাহিত্য। হ্যাঁ, আপনি কিন্তু আসল সাহিত্যিক হইতে পারবেন না, লোক সাহিত্যিক। তাই আপনি যদি লোক সাহিত্যিক হন, হ্যাঁ, তাহলে ও কি পশু সাহিত্যিক, যে মহামতে বসে আছে বা রেজিস্টারে বসে আছে? হ্যাঁ, তো এই যে ধরেন এই যে ক্যাটাগরি গুলো করা হয়, হ্যাঁ, এগুলো জাস্ট এটা কাইন্ড অফ একটা, আপনি কি বলতে পারেন যে এটাও একটা একটা ডক্ট্রিন আকারে করা হয়, এইটাও শাসন প্রণালীর একটা প্রক্রিয়া আকারে করা হয়। হ্যাঁ, যেটা কালচার এবং লিটারেচারের মধ্যে দিয়ে করা হয়। এবং এই যে দায়বদ্ধ সাহিত্যিক আমরা শুনছি না আগের থেকে, প্রতিশ্রুতিশীল কথা সাহিত্যিক, ওর কাছে দায়, ওরে দায় দিছে এটা না, ও যদি না লেখা লিখে পড়ে কোনো লোকের কি কোনো সমস্যা হবে বাংলাদেশে? আমি তো বললাম এন্টার সাহিত্য যেগুলো তৈরি হয়েছে, এগুলো সব আপনি নিয়ে ফ্ল্যাশ করে দেন, একটু ক্ষতি হবে না। একটা গাছের মরা পাতা পড়লেই কোনো যে ব্যালেন্স নষ্ট হয়, তাও হবে না, কিছুই হবে না। কারণ এর চিন্তাটাই তো দেখা গেল যে পলিটিক্যালি রং, গণহত্যাকারী, এটা ফ্যাসিজম কায়েম করছে। এর মধ্যে সুপ্রিম স্পিরিচুয়াল ফিলোসফিক্যাল কোন অ্যাপিল নেই, থাকলে এই জিনিস এরকম হয় না। মানে আপনারা ধরেন অনেক মহান কবিদের কবিতা আপনি পড়েন, বা লিটারেচার আপনি পড়েন, সেটা আপনি কেন পড়েন, সেটা আপনি কি করেন, সেটা আপনাকে একটা ট্রান্সেন্ডেন্টাল অনুভূতি দেয়। ট্রান্সেন্ডেন্টাল অনুভূতি কি আপনার মুজিবপুর করে হয় নাকি? তাহলে কি সাহিত্য? এই সাহিত্যের তো মানে 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 আমাদের বাংলাদেশের পরিণতি কেন এরকম কেন হয়েছে, এটার জন্য মূলত দায়িত্ব আমাদের এডুকেটেড ক্লাস, মিডল ক্লাস, শিক্ষিত ক্লাস। তারা তো জাতির সাথে প্রতারণা করছে, সেই প্রতারণার মূল্য শোধ করছে বাচ্চা বাচ্চা গোলামান রক্ত দিয়ে। এটা আমরা অনেক গর্ব করি, এটা গর্ব করার বিষয় না ভাই, লজ্জা হওয়ার বিষয়। 15 বছর এরকম একটা শাসনের মধ্যে থাকা, তারপর বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে, হ্যাঁ, এই বড় বড় কথা বলার অধিকার পাওয়া, এটা কি গর্ব হওয়ার, মানে গর্বিত হওয়ার মতো বিষয়? ফলে আপনি কোন ধরনের ইডিওলজি লালন করবেন, কোন ধরনের ইডিওলজিকে সমাজে মেইন স্ট্রিমিং করবেন, সমর্থন করবেন, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা একদম জীবন মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। ফলে আগামী দিনে আপনারা যারা ধরেন বাংলাদেশ রাষ্ট্র নানা রকম গঠন গঠন নিয়ে চিন্তা করতেছেন, সেটা আগে আমার মনে হয় যে আমাদের যে চিন্তাটা করা দরকার সেটা হলো যে আপনার কোন ধরনের রাজনৈতিক মতাদর্শ, কালচারাল মতাদর্শ বা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কে আমরা প্যাট্রোনাইজ করবো, নিজেরা চর্চা করবো এবং অন্যদের সাথে শেয়ার করবো, সেটা আগে ডিফাইন করা দরকার। না হলে আপনি ধরেন ভুল ইডিওলজি যদি বিশ্বাস করেন, ভুল ইডিওলজি মানে ইন এ সেন্স believe in wrong thing is more dangerous than believe in nothing। হ্যাঁ, উম্বার্তো ইকোর একটা বিখ্যাত আপনার ডায়লগ এটা। তো আপনার বাংলাদেশের মানুষের পরিণতি এত খারাপ হয়েছে কেন? তারা মিথ্যা বিশ্বাস করছে, তারা বিশ্বাস করতে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সাম্য মানবিক মর্যাদা আছে, তারা বিশ্বাস করতে প্রগতিশীলতা একটা ভালো জিনিস, তারা বিশ্বাস করতে সো-কল্ড নারী অধিকার, এনজিও অধিকারের নামে, হ্যাঁ, তারা এরকম হাউদি দাবি বস্তা বলার একটা বিশ্বাস করবে, যার কাজ তারা দিতে হচ্ছে রক্ত দিয়া। ফলে আপনি কি জিনিস বিশ্বাস করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো ফলে বাংলাদেশের শিল্প, সাহিত্য, কালচার এগুলো নিয়ে আলাপ করা এক অর্থে অর্থহীন। তারপরে এতক্ষণ অর্থহীন আলাপ করলাম, এই আলাপটাকে আরেকটু প্রিসাইজ করে নিয়ে আসি। সেটা হলো যে আপনি এই জিনিস, টোটাল জিনিসটা কি, তাহলে আমাদের আর্ট কালচার ইন্ডাস্ট্রি যেটা দাঁড়াই আছে, এটা হলো টোটাল বুলশিট। হোয়াট ইজ বুলশিট? বুলশিট হলো এই জিনিস, সেটা আপনার বুলশিট মানে একটা গালি না, বলছে এটা ফিলোসফিক্যাল টার্ম। হেনরি ফ্রাঙ্কফুর্ট নামে একজন আমেরিকান ফিলোসফার, তার একটা বিখ্যাত বই আছে, এটা আমি পড়তেছিলাম, অন বুলশিট। সে খুব মজা করে বলছে যে এই বুলশিট হওয়ার জন্য যে যে কম্পোনেন্ট গুলো লাগে, এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম, তার সবই এই বাঙালি শিল্প সাহিত্য কালচারের মধ্যে আছে। ফলে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি হোয়াট ইজ বুলশিট, তাইলে আপনার এই শিল্প সাহিত্যের আন্ডারস্ট্যান্ডিংটা প্রপার হবে। এটা হলো আমার এতক্ষণ আলোচনার সারমর্ম। ধন্যবাদ সবাইকে, এরপরে আমরা সে আলোচনা করব।